মাত্র 3টি টেকনিকের সাহায্যে শেষ করে দিব কমপ্লিটিং সেন্টেন্স। শুধু রুলসই পড়াবো না, সাথে 20টি এমন এক্সাম্পল তোমাকে শেখাবো যেখান থেকে পরীক্ষায় 100% কমপ্লিটিং সেন্টেন্স হুবহু কমন পেয়ে যাবে। কথা না বাড়িয়ে চলো আমরা চলে যাই মূল ক্লাসে। তোমাদের সাথে আছি আমি সাকিব আলম। কমপ্লিটিং সেন্টেন্সটাকে আমরা মোট 3টি ক্যাটাগরি কিংবা 3টি টেকনিকে ভাগ করেছি, যেখানে আমাদের ফার্স্ট ক্যাটাগরিতে আছে রুলস বেসড কমপ্লিটিং সেন্টেন্স গুলো, অর্থাৎ যেই রুলস গুলো পড়লে হুবহু পরীক্ষা কমন পেয়ে যায় সেই রুলস গুলা। প্রত্যেকটা বই কিন্তু রুলস দেয়া থাকে, বাট আমরা তোমাদেরকে রুলস এর পাশাপাশি আরো একটি জিনিস শেখাবো, সেটি হচ্ছে মার্কার। মার্কার চিনলে সুবিধা কি, পরীক্ষার হলে তুমি কিভাবে বুঝতে পারবা যে এই প্রশ্নটা কোন রুলস থেকে এসেছে, সেটা চেনার ওয়েটাই হচ্ছে মূলত মার্কার। যদি পরীক্ষার হলে কোনো প্রশ্নের মধ্যে তুমি উড ইউ মাইন্ড এই কথাটা দেখতে পাও, তাহলে তোমার বুঝতে হবে এইখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে কমপ্লিটিং সেন্টেন্সটা করতে হবে। উড ইউ মাইন্ড দিয়ে পরীক্ষায় সবচেয়ে বেশি যে দুইটি প্রশ্ন আসে, একটি হচ্ছে উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি, অন্যটি হচ্ছে উড ইউ মাইন্ড ওপেনিং এ ব্যাংক অ্যাকাউন্ট। চলো আমরা যদি একটু বোর্ডে দেখি, উড ইউ মাইন্ড থাকলে কি করতে হবে, হ্যাঁ ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। হ্যাভ এর সাথে আইএনজি যুক্ত করেছি, হ্যাভিং হয়ে গিয়েছে, আর বাকি অংশে কাপ অফ টি। অথবা আমরা ওপেন এর সাথে আইএনজি যুক্ত করে দিয়েছি, ওপেনিং, এবং বাকি অংশে ব্যাংক অ্যাকাউন্ট। এটা ছিল আমাদের উড ইউ মাইন্ড। এরপরে দেখো এখানে লেখা আছে ইট ইজ টাইম অথবা হাই টাইম। ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম থাকলে চোখ বন্ধ করে তোমাকে একটা সাবজেক্ট বসাইতে হবে, ভার্বের পাস্ট ফর্ম বসাইতে হবে, এবং একটা অবজেক্ট বসিয়ে দিতে হবে। আমি তোমাকে যে দুইটা এক্সাম্পল পড়াবো, বাংলাদেশের সকল বোর্ডে এই দুইটা এক্সাম্পল থেকে প্রশ্ন আসবে। ইট ইজ টাইম অথবা হাই টাইম থাকলে উই ডিড দ্য ওয়ার্ক অথবা উই চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিট। রুলস অনুযায়ী তোমাকে শুধুমাত্র ভার্বের 2 নাম্বার ফর্ম অর্থাৎ পাস্ট ফর্মটা করতে হয়। দেখো আমরা ইট ইজ হাই টাইম ছিল, ডোর পাস্ট ফর্ম ডিড করে দিয়েছি। ইট ইজ হাই টাইম ছিল, চেঞ্জ এর পাস্ট ফর্ম চেঞ্জ করে দিয়েছি। এই দুইটা পড়লে একেবারে এখান থেকে প্রশ্ন আসছে 100% কমন পেয়ে যাবা। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। এরপর দেখো লিস্ট। যদি কোনো বাক্যের মধ্যে তুমি লিস্ট দেখতে পাও, এটার অর্থ হচ্ছে পাছে ভয় হয় যে এরকম, সেক্ষেত্রে দুইটা সেন্টেন্সই আসতে পারে। সেটাই যাব, তার আগে নিয়মটা বলি। লিস্ট দেখতে পেলে তোমার একটা সাবজেক্ট লাগবে, সাবজেক্টের পর একটা শুড বসাইতে হবে। শুড যেহেতু মডাল অক্সিলারি, এরপরে ভার্বের বেস ফর্ম বসাই দিতে হবে, বাস কাজ শেষ। যেমন ওয়াক ফাস্ট লিস্ট, দ্রুত হাঁটো। ভয় হচ্ছে যে তুমি একটা ট্রেন মিস করে ফেলতে পারো, একটা বাস মিস করে ফেলতে পারো, একটা অন্য যে কোনো টিকিট মিস করে দিতে ফেলতে পারো। এই কারণে আমরা বললাম ওয়াক ফাস্ট লিস্ট, আমাদের সাবজেক্ট ইউ, আমাদের মডেল অক্সিলারি শুড, এরপর মিস দ্য ট্রেন অথবা মিস দ্য বাস। এর বাইরে আমি বলতে পারি রিড অ্যাটেন্টিভলি লিস্ট। ভয় হচ্ছে কি কারণে, পরীক্ষায় তুমি ফেল করে ফেলতে পারো। ইউ শুড ফেইল ইন দ্য এক্সামিনেশন অথবা ইউ শুড ফেইল ইন দ্য এক্সাম। এই যে লিস্ট আছে, সাবজেক্ট ইউ, শুড মডেল অক্সিলারি, এরপরে ভার্বের ভি ওয়ান ফেইল এবং হচ্ছে ইন দ্য এক্সাম। দেন পরীক্ষার হলে সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসবে, কমপ্লিটিং সেন্টেন্স থেকে প্রশ্ন আসা মানে একটা প্রশ্ন প্রভার্ব থেকে আসবে আসবে আসবেই। তো প্রভার্ব থেকে প্রশ্ন তুমি চিনবা কিভাবে, লেখা থাকবে দেয়ার গোজ এ প্রভার্ব, অথবা লেখা থাকবে এ প্রভার্ব গোজ। এটা দেখলে তোমার একটা প্রভাব বাক্য লিখে দিতে হবে। যারা এ প্লাস পায় ওরা কিন্তু পরীক্ষার হলে গিয়ে চিন্তা করে না কোন প্রভাব বাক্যটা লিখবে, ওরা বাসা থেকে সেট করে যায় দেয়ার গোজ এ প্রভার্ব দেখলে আমি হেলথ ইজ ওয়েলথ লিখবো, নাকি টাইম এন্ড টাইম ওয়েটস ফর নান লিখবো, নাকি স্লো এন্ড স্টেডি উইন্স দ্য রেস লিখবো। পরীক্ষার হলে দেয়ার গোজ এ প্রভার্ব আসা মানি হেলথ ইজ ওয়েলথ অথবা টাইম এন্ড টাইম ওয়েটস ফর নাউন অথবা স্লো এন্ড স্টেডি উইন্স দ্য রেস। তো তোমার এখান থেকে যেই প্রভাবটা ভালো লাগে তুমি সেটা মুখস্থ করে রাখতে পারো। দেয়ার গোজ এ প্রভার্ব অথবা দেয়ার গোজ এ প্রভার্ব দ্যাট, এগুলো দেখলেই এই 3টা প্রভাবের থেকে তুমি যে কোনো একটা কিছু দিয়ে দিবা। মনে রাখতে হবে প্রভার্ব সবসময় প্রেজেন্ট ফর্মে হয়, প্রেজেন্ট টেন্সে হয়। যদি কোথাও এস বাই এস যুক্ত করতে হয় সেক্ষেত্রে করতে হবে, আর যদি এস বাই এস যুক্ত না করতে হয় সেক্ষেত্রে না করতে হবে। তাহলে প্রভার্ব অলওয়েজ প্রেজেন্ট টেন্সে হবে, এস বাই এস যুক্ত হবে। তো পরীক্ষার হলে কনফিউজ না হয়ে আগে থেকে মুখস্থ করে রাখো। আমরা কিন্তু বলেছি যে আজকের ক্লাস করলে তোমাকে কমপ্লিটিং সেন্টেন্স আর কখনো কোথাও পড়তে হবে না, সকল বোর্ড কোশ্চেন সলভ করতে পারবা। মাত্র টাইপ 1 পড়িয়েছি, এখনো টাইপ 2 3 বাকি। তো ক্লাসটা হারিয়ে ফেলতে না চাইলে শেয়ার করে রাখো। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইডে। দেখো এখানে যদি আমরা দেখি টাইপ 1 এর মধ্যে আমরা আরো 3টা ধরন বা আরো 3টা রুলস পেতে পারি। সেগুলো কিরকম, আমরা যদি কোনো একটি সেন্টেন্সে টু প্লাস অ্যাডজেক্টিভ লক্ষ্য করি, সেন্টেন্সে যদি আমরা টু প্লাস অ্যাডজেক্টিভ
টি ডাবল ও টু, এরপরে অ্যাডজেক্টিভ আছে, দোষ গুণ সংখ্যা অবস্থা পরিমাণ, এগুলো অ্যাডজেক্টিভ আছে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, টু প্লাস অ্যাডজেক্টিভের পরে একটা টু বসাইতে হবে, এবং যেহেতু টু একটা প্রেপোজিশন, এরপরে সবসময় ভার্বের ভি ওয়ান বসে টু প্রেপোজিশনের পরে ভি ওয়ান করে দিতে হবে। অথবা এটাকে একটু স্টাইল করে অন্যভাবেও করা যায়। কিভাবে, টু দেয়া আছে, অ্যাডজেক্টিভ দেয়া আছে, আপনি একটা ফর বসাইবেন, একটা অবজেক্ট বসাইবেন, দেন আপনি টু বসাইবেন, দেন ভি ওয়ান বসাবেন। অর্থাৎ আপনি চাইলে এই প্যাটার্নেও করতে পারেন, আপনি চাইলে আগের প্যাটার্নেও করতে পারেন। টু মানে টি ডাবল ও টু প্লাস অ্যাডজেক্টিভ দেওয়া মানে আপনি চাইলে টু প্লাস ভি ওয়ানও করে দিতে পারেন, আপনি চাইলে ফর প্লাস অবজেক্ট প্লাস টু প্লাস ভি ওয়ানও করতে পারেন। তো এটা অ্যাজ ইউর উইশ, তোমার যেটা করতে ভালো লাগে, যেটা সহজ লাগে, যেটা বেশি মনে থাকে, কমফোর্ট লাগে, সেটা তুমি করতে পারো। আমরা একটু উদাহরণ দেখি। হি ইজ টু উইক টু ওয়াক, সে এতই দুর্বল যে কি সে হাঁটতে পারে না। এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স, হি ইজ টু উইক টু ওয়াক। অথবা বলা হইলো ইট ওয়াজ টু ডিফিকাল্ট ফর মি টু মেমোরাইজ ইট, কোন একটা পড়া এতটাই কঠিন যে তোমার জন্য এটা মেমোরাইজ করা অনেক বেশি কঠিন। তাহলে টু থাকলে আরেকটা প্রেপোজিশন টু বসাবো, ভার্বের ভি ওয়ান বসাবো, অথবা একটা ফর বসাবো, ফরের পরে একটা অবজেক্টিভ ফর্ম বসাবো, যথারীতি টু বসাবো এবং ভার্বের ভি ওয়ান বসাবো। ওকে, তো এইটার পরে যদি আমরা লক্ষ্য করি, আমরা এটার পরে যেটা পাইতে পারি, সো পাইতে পারি, এবং এরপরে অ্যাডজেক্টিভ পাইতে পারি। মানে এতক্ষণ আমরা যেটা পড়ছি টু ডট ডট টু, এটা হচ্ছে মূলত সিম্পল ফর্ম বা সিম্পল সেন্টেন্সে থাকে। এখন কমপ্লেক্স সেন্টেন্সও তো আসতে পারে কমপ্লিটিং সেন্টেন্সে। তো সেটা থাকতে পারে কিরকম, আমরা মার্কারটা যেটা দেখে আমরা চিনবো, সেন্টেন্সে যদি একটা সো থাকে এবং সেন্টেন্সে যদি একটা অ্যাডজেক্টিভ থাকে এবং তারপরে যদি একটা দ্যাট থাকে, আই রিপিট, কোনো একটি বাক্যে একটা সো আছে, তারপরে দোষ গুণ সংখ্যা অবস্থা পরিমাপ বোঝায় একটা অ্যাডজেক্টিভ আছে, তারপরে দ্যাট আছে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদেরকে করতে হবে শুধুমাত্র একটা সাবজেক্ট বসাইতে হবে এবং ক্যান নট অথবা কুড নট বসাইতে হবে, তারপরে ভার্বের বেস ফর্ম বসাইতে হবে, তারপরে বাকি অংশ। প্রশ্ন, ভাইয়া কখন ক্যান নট বসাবো? যদি দেখি প্রশ্নে যে অংশটা দেওয়া আছে এটা প্রেজেন্ট টেন্স আছে, ক্যান নট বসাবো। কখন কুড নট বসাবো? যদি দেখি প্রশ্নে দেওয়া অংশটাতে পাস্ট টেন্স আছে, তাহলে কুড নট বসাবো। চলো উদাহরণ দেখি। বলা হচ্ছে হি ইজ সো উইক দ্যাট, সে এতটাই দুর্বল যে হি ক্যান নট ওয়াক, ওই আগের সেন্টেন্সটারই একটা ভিন্ন ফর্ম, সে এতটাই দুর্বল যে সে হাঁটতে পারে না। এখন এখানে প্রশ্নের মধ্যে যদি তোমার ইজ না থাকা, প্রশ্নের মধ্যে যদি তোমার ইজ না থাকা থাকতো ওয়াজ, হি ওয়াজ সো উইক দ্যাট, যথারীতি আমরা হি ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক, হি কুড নট ওয়াক, হি কুড নট, হি কুড নট ওয়াক, জাস্ট ক্যান এর জায়গায় কুড বসায় দিতাম, বাকি সব আগের মতো থাকতো। তাহলে সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট থাকলে কি করতে হবে, সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট প্লাস ভি ওয়ান প্লাস এক্সটেনশন। যদি আমার প্রশ্নে দেওয়া অংশটা প্রেজেন্ট টেন্সে থাকে আমি ক্যান নট বসাবো, আমার প্রশ্নে দেওয়া অংশটা পাস্ট টেন্সে থাকলে কুড নট বসাবো। এটা হচ্ছে আমাদের সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট এর রুল। দেন দেখো এখানে লেখা আছে সো দ্যাট, একটু আগে তোমাকে যেটা পড়াইছি, এখানে সো আর দ্যাট এর মাঝে একটা অ্যাডজেক্টিভ চলে আসে। এখন যদি তুমি দেখো প্রশ্নের মধ্যে সো আর দ্যাট এর মাঝে কোনো অ্যাডজেক্টিভ নাই, সরাসরি সো দ্যাট, সো দ্যাট সরাসরি পাশাপাশি বসেছে, সো আর দ্যাট এর মাঝে কোনো অ্যাডজেক্টিভ নাই, কোনো ওয়ার্ড নাই, সো এবং দ্যাট পাশাপাশি বসেছে, তখন এটা অর্থ দেয় যাতে। সো আর দ্যাট যখন পাশাপাশি বসে তখন এটা কোন অর্থ দেয়, তখন এটা যাতে অর্থ দেয়। তো যখন এটা যাতে অর্থ দেয়, এটা কিভাবে করতে হবে ভাইয়া, সাবজেক্ট করতে হবে ফার্স্টে বা সাবজেক্ট লিখতে হবে ফার্স্টে, এরপরে ক্যান অথবা কুড, এরপরে ভার্বের বেস ফর্ম, তারপরে বাকি অংশ। আই রিপিট, সো এবং দ্যাট যখন পাশাপাশি বসে তখন এটা যাতে অর্থ দেয়, এরকম দিলে এটা একটা পজিটিভ বাক্য গঠন করে। সাবজেক্ট বসাবো, এরপরে ক্যান অথবা কুড, এরপরে ভি ওয়ান, এরপরে বাকি অংশ। ধরো তুমি যেহেতু একজন পরীক্ষার্থী, তোমাকে বললাম রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ দিয়ে পড়ো, সো দ্যাট যাতে কি করতে পারো, তুমি তুমি পরীক্ষায় ভালো করতে পারো, হ্যাঁ তুমি জীবনে উন্নতি করতে পারো, বিভিন্ন কিছু এ প্লাস পাইতে পারো বলা যায়। তাহলে রিড অ্যাটেন্টিভলি সো দ্যাট ইউ ক্যান, তুমি পারো, ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন। আমার রুলস ছিল সাবজেক্ট বসবে এই যে ইউ সাবজেক্ট, ক্যান বসবে এই যে ক্যান, ভি ওয়ান বসবে, ডো, ঠিক আছে। তাহলে তুমি যদি পরীক্ষায় সো দ্যাট দেখো তাহলে কি করতে হবে, সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভি ওয়ান প্লাস এক্সটেনশন। তুমি যদি পরীক্ষায় টু ডট ডট টু দেখো জাস্ট ভি ওয়ান লাগাই দিতে হবে, অথবা ফর প্লাস অবজেক্ট প্লাস টু প্লাস ভি ওয়ান লাগাই দিতে হবে। তুমি যদি সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট দেখো, টেন্স অনুযায়ী ক্যান নট অথবা কুড নট দিয়ে ভি ওয়ান বসায় দিতে হবে। আমাদের কিন্তু টাইপ 1 শেষ, যার মাধ্যমে আমরা সরাসরি পরীক্ষায় কমপ্লিটিং সেন্টেন্স কমন পেতে পারি। এক্সাম্পল গুলা কিন্তু সহজ,
আবারও বলছি, এরকম ভাবে কোনো বইয়ে তুমি পাবা না, সকল বইয়ে 40টা 50টা রুলস পাবা, বাট আমি তোমাকে 3টা টাইপে শেষ করে দিব। ক্লাসটা হারিয়ে ফেলতে না চাইলে অবশ্যই শেয়ার করে রেখে দাও, যেন পরবর্তীতে তুমি পরীক্ষার আগে খুঁজে পাও। চলো আমরা যদি এবার চলে যাই টাইপ 2 তে। টাইপ 02 আমরা কিভাবে সাজিয়েছি? টাইপ 2 তে আমরা মূলত টেন্স বেস করে সাজিয়েছি, অর্থাৎ কমপ্লিটিং সেন্টেন্সে ডিরেক্ট রুলস এর বাইরে যে রুলস গুলো অ্যাপ্লাই হয় সেগুলো মূলত হচ্ছে টেন্সের কারবার। ফার্স্ট ক্লজটাতে কোন টেন্স থাকে, সেকেন্ড ক্লজটাতে কোন টেন্স বসাতে হবে সেটা আমরা প্রথমেই যেটা রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো, এগুলোকে আমরা একসাথে নিয়ে এসেছি। কারণ কি, যদি কোনো প্রশ্নের মধ্যে তুমি সিন্স, অ্যাজ ইফ কিংবা অ্যাজ দো এদের দেখতে পাও, এরা হচ্ছে মার্কার, তখন তোমাকে এদের পূর্ববর্তী যে অংশটা থাকবে সেটার দিকে তাকাতে হবে। সেখানে যদি প্রেজেন্ট টেন্স দেখতে পাও, তাহলে সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দোর পরবর্তী অংশ হবে পাস্ট ইনডিফিনিট বা ভার্বের 2 নাম্বার ফর্ম। আর সেখানে যদি তুমি পাও পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো এর আগে যদি তুমি পাস্ট ইনডিফিনিট টেন্স পাও, তাহলে এর পরে হবে পাস্ট পারফেক্ট। আই রিপিট, রুলসটা আমি আবারও রিপিট করছি, এই যে সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো এদের আগে যদি তুমি প্রেজেন্ট টেন্স পাও, সেক্ষেত্রে এদের পরে হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। আর এদের আগে যদি তুমি পাও প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট, সেক্ষেত্রে এদের পরে হয়ে যাবে পাস্ট পারফেক্ট, মানে হচ্ছে হ্যাড প্লাস ভিত্তি। চলো আমরা একটু উদাহরণ দেখি। আমি বললাম যে ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই মেট ইউ লাস্ট। ইট ইজ মেনি ইয়ার্স, ইজ দেখে আমি বুঝেছি এটা প্রেজেন্ট টেন্স। অথবা আমি বললাম মেনি ইয়ার্স হ্যাভ পাস সিন্স আই মেট ইউ লাস্ট। লক্ষণীয় বিষয়, তোমার প্রেজেন্ট ইনডিফিনিট নাকি প্রেজেন্ট পারফেক্ট সেটা জানার প্রয়োজন নাই। প্রেজেন্ট টেন্স দেখলেই তোমাকে বুঝতে হবে সিন্স কিংবা অ্যাজ ইফ কিংবা অ্যাজ দো যুক্ত পরের অংশটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো প্রথম অংশ প্রেজেন্ট হলেই পরের অংশ পাস্ট ইনডিফিনিট। দেখো, ইজ প্রেজেন্ট তাই ম্যাট পাস্ট ইনডিফিনিট, হ্যাভ পাস্ট প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট তাই পরের অংশ পাস্ট ইনডিফিনিট। এবার তুমি যদি দেখো যে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো প্রথম অংশটা হয়ে গিয়েছে ভার্বের 2 নাম্বার ফর্ম অর্থাৎ পাস্ট ইনডিফিনিটে, সেক্ষেত্রে পরের অংশটাকে পাস্ট পারফেক্ট করে দিতে হবে। পাস্ট পারফেক্ট মানে কি ভাইয়া? পাস্ট পারফেক্ট মানেই হচ্ছে হ্যাড প্লাস বি3। যেমন আমরা এখানে দেখছি হি টক অ্যাজ দো হি হ্যাড নোন এভরিথিং। একটা মানুষ এমন ভাবে কথা বলে যেন সে সবকিছু জানে। এই যে টক, এইটা দেখে আমরা বুঝতে পেরেছি এটা হচ্ছে পাস্ট টেন্স, এবং এর কারণে আমরা হ্যাড নোন ভিত্তি করে দিয়েছি। তোমাদেরকে একটি বিষয় জানিয়ে দিতে চাই, তোমরা সবসময় পড়ে এসেছো যে হি টক অ্যাজ ইফ হি ওয়ার এ ম্যান। তোমার মনে প্রশ্ন ঘুরে ঘুরপাক খায় যে আমরা জানি সবসময় সিঙ্গুলার প্রোনাউনের সাথে হি, শি, আই এগুলোর সাথে ইজ হয়, ওয়াজ হয়, বাট এইখানে হি এর সাথে কেন ওয়ার হইলো? হির সাথে তো পাস্ট টেন্স ওয়াজ হওয়ার কথা ছিল, ওয়ারটা কেন হলো? দেখো, বাক্যটাতে বলা হচ্ছে হি টকস অ্যাজ ইফ, সে এমন ভাবে কথা বলে যে হি ওয়ার এ ম্যাড, সে একটা পাগল। এইটা মূলত একটা মানুষের কথাবার্তা শুনে বলা হচ্ছে যে তার কথা শুনে মনে হয় সে পাগল, কিন্তু বাস্তবে সে পাগল না। পৃথিবীতে যত ধরনের অবাস্তব বাক্য আছে, সকল অবাস্তব বাক্যে অক্সিলারি ভার্ব হিসেবে ওয়ার ব্যবহৃত হয়। যত অবাস্তব বাক্য আছে, যেমন আমি বললাম আই উইশ আই ওয়ার এ চাইল্ড অ্যাগেইন, আমি উইশ করি আমি আবার শিশু হয়ে যেতাম, যেটা আদতে পসিবল না। অথবা আমি বললাম যে ইফ আই ওয়ার এ কিং, অথবা ইফ আই ওয়ার এ চাইল্ড অ্যাগেইন। একটু লক্ষ্য করে দেখো যে আই এর সাথে কি হচ্ছে ভাইয়া? ওয়ার হচ্ছে। হ্যাঁ, তারপরে হি এর সাথে কি হচ্ছে? ওয়ার হচ্ছে। এটা শুধু আই হি না, আই হিউ, হি ইউ, সি, দে সবার সাথেই ওয়ার হবে। কোন ধরনের বাক্যে? বাক্যটা যখন অবাস্তব হবে। অবাস্তব মানে কি? যেটা আসলে কখনোই সম্ভব না। তো একটি মানুষ যে আসলে পাগল নয়, তার কথাবার্তা শুনে পাগল মনে হচ্ছে, এটা আদতে একটা অবাস্তব বাক্য, মানুষটা পাগল নয়। এই জন্য কিন্তু আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ওয়ার বসিয়েছি। তো এটা ছিল আমাদের টেন্সের প্রথম যে ক্যাটাগরি, সেটা রুট। দ্বিতীয় ক্যাটাগরিটা আরো ইন্টারেস্টিং, কোনো পড়াই নাই, একবার আজকে শিখলে একেবারে বিসিএস প্রিলিমিনারি পর্যন্ত তোমার মনে থাকবে। যদি তুমি কোনো ইংরেজি বাক্যে দো, অলদো, স্টিল, আনটিল এবং হু, হুইচ, হোয়াট এদেরকে দেখতে পাও, এই হু, হুইচ, হোয়াট এদের পরিচয়টা কি? এদের দুইটা পরিচয়। এরা বাক্যের শুরুতে বসলে ইন্টারোগেটিভ প্রোনাউন, এরা বাক্যের মাঝখানে বসলে রিলেটিভ প্রোনাউন। তো এরা যখন বাক্যের মাঝে বসে অর্থাৎ রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করে, এবং আমরা যদি বাক্যের মাঝে টিল, আনটিল কিংবা বাক্যের শুরুতে দো, অলদো এদেরকে দেখতে পাই, সেক্ষেত্রে আমরা ওই বাক্যটার যে ক্লজটা প্রশ্নে দেয়া থাকে সেটা যে টেন্সে থাকে, আমাদের পরবর্তী অংশটাও আমরা সেই টেন্সে করি। আমি আবারও রিপিট করছি, দো, অলদো,
রিলেটিভ প্রোনাউন হো, হুইচ, হোয়াট, দ্যাট এবং টিল, আনটিল বাক্যের প্রশ্নে যে টেন্স থাকবে আমাদেরকে উত্তরও সেই টেন্সে করতে হবে। প্রশ্নে যে ক্লজটা থাকবে সেটা প্রেজেন্ট টেন্সে থাকলে উত্তর প্রেজেন্ট টেন্সে হবে। প্রশ্নে যে ক্লজটা থাকবে সেটা পাস্ট টেন্সে থাকলে উত্তর পাস্ট টেন্সে হবে। প্রশ্নে যে ক্লজটা থাকবে সেটা ফিউচার টেন্সে হলে উত্তর ফিউচার টেন্সে হবে। চলো আমরা যদি একটু উদাহরণ দেখি। বলা হচ্ছে দো হি ইজ পোর হি ইজ অনেস্ট। তুমি ছোটবেলা থেকে এই বাক্যটা পড়ে আসছো, বাট তোমার মনের মধ্যে কনফিউশন যে ভাইয়ারা বলে যে দো অলদো সবসময় দুইটা বিপরীত ধর্মী বাক্যের মধ্যে হয়, তাহলে একটা গরিব লোক সৎ, এখানে বিপরীত ধর্মটা কি? দেখো আমরা যদি বহির্বিশ্ব দেখি, পৃথিবীর সকল উন্নত কিংবা সভ্য রাষ্ট্র দেখি, আমরা দেখব যে চুরি, ছিনতাই, ডাকাতি, রাহাজানি এগুলো সবসময় সাধারণত যারা গরিব তারাই করে থাকে। বাংলাদেশে যদিও ব্যতিক্রম, বড় বড় পোস্টেও এগুলো হয়, কিন্তু বাস্তবিকভাবে পৃথিবীতে যেটা হয় যে যারা গরিব থাকে তারাই নর্মালি অসৎ হয়। কিন্তু একটা গরিব লোক যদি সৎ হয়ে যায় তাহলে এটা অবশ্যই তার ন্যাচারাল যে ধর্ম সেটার বাইরে হইলো। এই কারণেই কিন্তু এখানে বিপরীত ধর্মী বাক্য হিসেবে দো ইজ ফর ইজ অনেস্ট এটা বসেছে। এরপরে দেখো ওয়েট হিয়ার আনটিল আই কাম ব্যাক। এখানে কেন কাম বসিয়েছি? কারণ এখানে ওয়েট প্রেজেন্ট টেন্স আছে। যদি এখানে ওয়েটেড থাকতো তাহলে আমরা কি বসাইতাম? এখানে আমাদের কেম বসাইতে হতো। দেন দেখো বলা হচ্ছে দেয়ার ইজ নোবডি হু ক্যান অ্যাভয়েড দ্যাট। দেয়ার ইজ নোবডি হো, হো একটা রিলেটিভ প্রোনাউন। এই হো রিলেটিভ প্রোনাউন দেখে আমরা প্রশ্নের শুরুতে তাকাইছি, দেখছি ইজ প্রেজেন্ট টেন্স আছে, যে কারণে আমরা মোডাল অক্সিলারি ক্যান নিয়েছি। যদি এখানে আমরা ওয়াজ দেখতাম তাহলে মোডাল অক্সিলারি কুড নিতাম। তো মনে রাখতে হবে এগুলো প্রশ্নে যেরকম থাকবে আমাদের উত্তর সেরকম টেন্স অনুযায়ী করতে হবে। এরপরে দেখো আমরা যদি লক্ষ্য করি নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড। এই যে নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড কথাগুলো আমি যখন বলছি একটা কমন বিষয় কিন্তু আছে। বলো তো ভাই কমন বিষয়টা কি? নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড, কমন বিষয়টা কি? হ্যাঁ, কমন হচ্ছে যে সবগুলোর শেষে হ্যাড আছে, সবগুলোর শেষে হ্যাড আছে। এবং বিফোর এবং আফটার এরা যখন কোনো বাক্যে ব্যবহৃত হয় কমপ্লিটিং সেন্টেন্সে, এদের মধ্যেও একটা কমন বিষয় আছে। সেটা কি? বিফোর এবং আফটার যুক্ত অংশেও সবসময় কি হ্যাড থাকে। তো এদের কমন যে বিষয়টা আসে সেটা হচ্ছে হ্যাড, এই কারণে এদেরকে একসাথে নিয়ে আসা। এবং তোমরা জানো যে হ্যাড প্লাস বি3, হ্যাড প্লাস বি3 মানে কি? হ্যাড প্লাস বি3 মানে পাস্ট পারফেক্ট টেন্স। এবং তোমাদের অতিরিক্ত জানিয়ে দিতে চাই যে বাক্যে যদি দুইটি ক্লজ থাকে বা দুইটি অংশ থাকে, একটি যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে আরেকটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, আরেকটি হবে পাস্ট ইনডিফিনিট। তো মনে রাখতে হবে যে বাক্যে দুইটি ক্লজ থাকলে একটি পাস্ট পারফেক্ট হলে আরেকটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে নো সুনার হ্যাড বি3, এরপরে হার্ডলি হ্যাড বি3, স্কার্সলি হ্যাড বি3, এগুলো কি পাস্ট পারফেক্ট। তার মানে এর পরের অংশটা কি হবে? পাস্ট ইনডিফিনিট। একইভাবে বিফোর এবং আফটার তোমাদেরকে শিখিয়ে দিতে চাই। আজকে শিখাবো একেবারে বিসিএস প্রিলিমিনারি পর্যন্ত মনে রাখতে হবে। বিফোর এর অর্থ কি ভাইয়া? বিফোর এর অর্থ হচ্ছে কি আগে, বিফোর এর অর্থ আগে। আফটার এর অর্থ কি ভাইয়া? আফটার এর অর্থ পরে। তো মনে রাখবা বিফোর এর আগে পাস্ট পারফেক্ট হবে আর আফটার এর পরে পাস্ট পারফেক্ট হবে, কারণ এদের অর্থের মধ্যেই আছে বিফোর এর আগে পাস্ট পারফেক্ট, আফটার এর পরে পাস্ট পারফেক্ট। প্রশ্ন যে ভাইয়া বিফোর এর আগে যদি পাস্ট পারফেক্ট হয় কিংবা আফটার এর পরে যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে অপর ক্লোজটা কি হবে? অপর ক্লোজটা অবভিয়াসলি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আমরা যদি একটু এক্সাম্পল দেখি তাহলে আরো ক্লিয়ার হবে। দেখো এখানে বলা হচ্ছে নো সুনার হ্যাড হি রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। এই যে দেখো দ্য ট্রেন লেফট, এটা হচ্ছে কি বি2 পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। নো সুনার হ্যাড হি রিচ দ্য স্টেশন, এই যে হ্যাড প্লাস রিচ বি3 এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে আছে। তাহলে একটা ক্লজ পাস্ট পারফেক্ট আর একটা ক্লজ পাস্ট ইনডিফিনিট। দেখো দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর, আমি বলেছিলাম বিফোর এর আগে কি হয় ভাই? পাস্ট পারফেক্ট টেন্স হয়। বিফোর এর আগে কি হচ্ছে? হ্যাড ডাইড পাস্ট পারফেক্ট। তাহলে পরের ক্লজটা কি হবে? পাস্ট ইনডিফিনিট। দ্য ডক্টর কেম, কেম কি ভাইয়া? কেম হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এবার দেখো বলা হচ্ছে দ্য পেশেন্ট ডাইড আফটার, দ্য পেশেন্ট ডাইড আফটার, আমি বলেছিলাম আফটার এর পরে কি হয়? সবসময় পাস্ট পারফেক্ট। তাহলে আফটার এর পরে দ্য ডক্টর হ্যাড কাম, আফটার এর পরে কি হচ্ছে? হ্যাড কাম, হ্যাড প্লাস বি3 মানে পাস্ট পারফেক্ট টেন্স। তো টেন্সের ক্ষেত্রে তুমি যদি এই তিনটা নিয়ম জাস্ট পড়ে যাও, কমপ্লিটিং সেন্টেন্স সকল টেন্স থেকে যত প্রশ্ন আসবে তুমি কিন্তু পারবা। ক্লাসের এখনো কিন্তু শেষ যে মেজিক কিংবা বলা যায় যে শেষ যে ক্রাইটেরিয়া সেটা বাকি আছে। কমপ্লিটিং সেন্টেন্সে 10-এ 10 পাইতে চাইলে শেষ পর্যন্ত দেখতে হবে, ভিডিওটা স্কিপ না করে। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে রেখে দাও যাতে পরবর্তীতে খুঁজে পেতে সুবিধা হয়। চলো আমরা যদি পরবর্তীতে টাইপ 3 কিংবা সর্বশেষ টাইপে চলে আসি। কমপ্লিটিং সেন্টেন্সে যে তিনটা স্ট্রাকচারের প্রশ্ন আসে এবং বাধ্যতামূলক তুমি যে বোর্ডেরই শিক্ষার্থী হও কন্ডিশনাল সেন্টেন্স থেকে সর্বনিম্ন একটা,
সর্বোচ্চ 3টা পর্যন্ত প্রশ্ন আসবে। সেটা বোর্ড পরীক্ষাতে তো আসবেই, তোমার কলেজের পরীক্ষাতেও আসবে, টেস্ট, প্রি টেস্ট, ইয়ার টেস্ট, সব জায়গায় কিন্তু তুমি এটা পাবা, অ্যাডমিশন টেস্টেও তুমি পাবা। তো কন্ডিশনাল সেন্টেন্সটা আমরা আজকে টেকনিক্যালি খুবই দ্রুততর সময়ে ইজিলি পড়বো, তোমরা একটু মনোযোগ দাও। প্রথম তোমাকে বুঝতে হবে যে পরীক্ষার যে প্রশ্নটা সেটা কন্ডিশনাল সেন্টেন্স থেকে এসেছে, সেইটা তুমি কিভাবে বুঝবা। কন্ডিশনাল সেন্টেন্স থেকে একটা প্রশ্ন এসেছে সেটা চেনার জন্য প্রশ্নের মধ্যে তুমি ইফ, প্রশ্নের মধ্যে আনলেস, প্রশ্নের মধ্যে উইশ, প্রশ্নের মধ্যে প্রিটেন্ডিং দ্যাট, প্রিটেন্ডেড দ্যাট, এই কথাগুলো দেখবা। তো যদি তুমি প্রশ্নের মধ্যে ইফ, আনলেস, উইশ, প্রিটেন্ডিং দ্যাট, প্রিটেন্ডেড দ্যাট এগুলো দেখো, তাহলে বুঝতে হবে কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসছে। এখন কন্ডিশনাল সেন্টেন্স 3 প্রকার তোমরা জানো, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। তো তোমার প্রশ্ন, ভাই আমি কিভাবে বুঝবো কোন কন্ডিশনাল থেকে প্রশ্ন আসছে? তাহলে ইফ, প্রোভাইডিং দ্যাট, প্রোভাইডেড দ্যাট, উইশ, এই যুক্ত অংশে যদি ভার্বের বেস ফর্ম, বা আমরা যদি বলি যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম বা প্রেজেন্ট টেন্স থাকে, এই যে ইফ, আনলেস, প্রোভাইডিং, এদের পরে যদি ভার্বের বেস ফর্ম থাকে, সরি আমরা যদি এখানে ফিরে আসি, এই যে ইফ, প্রোভাইডিং, আনলেস, প্রোভাইডেড দ্যাট, এদের পরে যদি আমরা বলি যে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, ভার্বের কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম বা প্রেজেন্ট টেন্স থাকে, মানে ইফ যুক্ত অংশ কিংবা প্রোভাইডেড যুক্ত অংশ যদি প্রেজেন্ট টেন্স হয়, তাহলে তোমার বুঝতে হবে এটা ফার্স্ট কন্ডিশনাল। এবং সেক্ষেত্রে তোমার কি করতে হবে? জাস্ট শেল, উইল, ক্যান প্লাস ভি1 করে দিতে হবে। তুমি যদি দেখো ইফ এবং প্রোভাইডিং যুক্ত অংশটা ভি2 ফর্মে আছে, অর্থাৎ সেটা পাস্ট টেন্সে আছে, তাহলে তোমার কি করতে হবে ভাইয়া? জাস্ট ফিউচার ইন দা পাস্ট করে দিতে হবে, অর্থাৎ উইলটাকে উড করে দিতে হবে, ক্যানটাকে কুড করে দিতে হবে, ভার্বের আগের মতোই ভি1 ফর্ম থাকবে। এবার যদি তুমি দেখো ইফ যুক্ত অংশটাতে হ্যাড প্লাস ভি3 আছে, তাহলে পরবর্তী অংশটাতে উড হ্যাভ প্লাস ভি1 করে দিতে হবে। আমি আবারও নিয়মগুলো রিপিট করছি, দেন আমি প্র্যাকটিসে চলে যাব। আমি বলেছি একটি প্রশ্ন কন্ডিশনাল সেন্টেন্স থেকে এসেছে, সেটা বোঝার ওয়ে হচ্ছে প্রশ্নটাতে অবশ্যই ইফ, আনলেস, উইশ, প্রিটেন্ডিং দ্যাট, প্রিটেন্ডেড দ্যাট এগুলো থাকবে। কন্ডিশনাল সেন্টেন্স যেহেতু 3 প্রকার, ইফ যুক্ত অংশটা যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে বুঝবো ফার্স্ট কন্ডিশনাল, ইফ যুক্ত অংশটা যদি পাস্ট টেন্সে হয় তাহলে বুঝবো সেকেন্ড কন্ডিশনাল, ইফ যুক্ত অংশটা যদি পাস্ট পারফেক্ট অর্থাৎ হ্যাড প্লাস ভি3 হয় তাহলে বুঝবো থার্ড কন্ডিশনাল। তো 3টা কন্ডিশনাল হলে আমরা কিভাবে উত্তর করবো, একটু এক্সাম্পল গুলো দেখি। ইফ ইউ ওয়ার্ক হার্ড, যেহেতু ওয়ার্ক ভার্বের বেস ফর্ম আছে বা প্রেজেন্ট ফর্ম আছে, পাস্ট মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তো আমাদের কি করতে হবে? শ্যাল, উইল প্লাস ভার্বের বেস ফর্ম করে দিতে হবে। আমরা করছি ইউ উইল শাইন ইন লাইফ। এবার যদি আমরা দেখি যে এখানে আই উইশ আছে, যেটা থাকলে মূলত সেকেন্ড কন্ডিশন হয়, আই উইশ আছে, কিংবা ধরো ভার্বের কোনো পাস্ট ফর্ম আছে, আমাদের জাস্ট করতে হবে কুড প্লাস ভি1, আই উইশ আই কুড ফ্লাই ইন দ্য স্কাই। এরপরে দেখো হ্যাড প্লাস ভি3, হ্যাড আই বিন, এই যে হ্যাড প্লাস ভি3, হ্যাড আই বিন এ রিচ ম্যান, আমার কি করতে হচ্ছে? আই উড হ্যাভ হেল্প দ্য পুর, হ্যাড আই বিন এ রিচ ম্যান আই উড হ্যাভ হেল্প দ্য পুর। তো কন্ডিশনাল সেন্টেন্স এবং এদের যতভাবে প্রশ্ন আসতে পারে সেটাও কিন্তু শেষ, এবং এর মাধ্যমে কমপ্লিটিং সেন্টেন্সের সকল রুলস কিন্তু 3টা টেকনিকে ভাইয়া শেষ করে দিয়েছি। এখন আমি যে পড়িয়েছি সেটা আসলে কতটুকু আসলে বাস্তবে কাজে লাগে দেখতে হবে না? চলো আমরা বোর্ড কোশ্চেন দেখি। কুমিল্লা বোর্ড যেখানে সবচেয়ে বেশি ফেল করেছে ইংরেজিতে 50% গতবার, সেই কুমিল্লা বোর্ডের আমরা 2024 সালের কোশ্চেন দেখি। দেখো কোশ্চেনে বলতেছে আই এম সো টায়ার্ড দ্যাট, আই এম সো টায়ার্ড দ্যাট, আমি এতটাই ক্লান্ত যে আমি কি করতে পারবো না, আই ক্যান নট মুভ এনিহোয়ার, বা আই ক্যান নট ওয়ার্ক, আই ক্যান নট ওয়ার্ক, আমি এতটাই ক্লান্ত যে আমি আর কাজ করতে পারছি না, আমি আর কোথাও যেতে পারছি না, এরকম। অর্থাৎ আমরা পড়ে আসছি যদি কোথাও এরকম আমরা সো প্লাস ডট ডট দ্যাট বা সো প্লাস অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দ্যাট দেখি, তাহলে আমাদের জাস্ট কি ক্যান নট, কুড নট দিয়ে একটা বাক্য মিলিয়ে দিতে হবে। আমি এতই ক্লান্ত যে আমি স্কুলে যেতে পারবো না, আই ক্যান নট গো টু স্কুল। আমি এতই ক্লান্ত যে আই ক্যান নট ওয়ার্ক, আমি কাজ করতে পারবো না। আমি এতই ক্লান্ত যে আই ক্যান নট রিড, আমি পড়তে পারবো না, যে কোনো কিছু দেওয়া যায়। দেন দেখো 2 নাম্বারটা বলা হচ্ছে দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। হ্যাঁ, দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, আমরা জানি যে দো যদি থাকে তাহলে কি করতে হয়? একই টেন্স হয়। তাহলে এখানে টেন্স কি আছে? প্রেজেন্ট টেন্স। তাহলে দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, যে বাংলাদেশ যেহেতু একটা ছোট দেশ, তাহলে এটার কি আছে? একটা বিপরীত ধর্মী জিনিস দেওয়া হয়। যেহেতু দেশ ছোট, তাহলে কি হয়? ছোট দেশের মধ্যে স্বাভাবিক সম্পদ কম থাকে, কিন্তু আমাদের অনেক প্রাকৃতিক সম্পদ আছে, গ্যাস আছে, আরো অনেক কিছু আছে। তো আমরা বলতে পারি যে দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি ইট হ্যাজ মেনি ন্যাচারাল রিসোর্সেস, ইট হ্যাজ মেনি ন্যাচারাল রিসোর্সেস। তাহলে এটা বিপরীত ধর্মী হইলো এবং টেন্স ইজ ছিল, আমরা হ্যাজ ব্যবহার করলাম, ইট হ্যাজ মেনি ন্যাচারাল
রিসোর্সেস, অথবা অনেকে দেশ হিসেবে সিও ব্যবহার করে, দেশ মাতৃকা হিসেবে বিভিন্ন ভাবে সে দুইটাই ব্যবহার করা যায়। দেন দেখো 3 নাম্বারটা যদি আমরা লক্ষ্য করি, 3 নাম্বারটা বলা হচ্ছে আই ক্যান নট রিকল হিজ নেম। আই ক্যান নট রিকল হিজ নেম, আমি তার নাম রিকল করতে পারতেছি না, স্মরণ করতে পারতেছি না। তো এই যে আই ক্যান নট রিকল হিজ নেম, এটা হচ্ছে মূলত টাইম ওয়েস্ট, তোমার ভোগাস বোঝানোর জন্য দিছে, এটার চিন্তা বাদ দাও। তুমি দেখো ইট ইজ লং সিন্স, ইট ইজ লং সিন্স, তোমাকে ভাইয়া পড়াইছি যে সিন্স যুক্ত অংশের প্রথম অংশ কোন টেন্সে থাকলে পরের অংশ কি হয়। তো তুমি কতটুকু বুঝছো সেটা যাচাইয়ের জন্য 3 নাম্বার কোশ্চেনটা তোমার জন্য রাখছি। ইট ইজ লং সিন্স, এটা পরের অংশটা কি হবে? আমি বলেছিলাম ক্লাসে শুধু নিয়মই পড়াবো না, এমন এক্সাম্পল 20টা দিব যেখান থেকে 100% কোশ্চেন কমন পাবা যে কোনো বোর্ডে। তো হুবহু তোমার কোশ্চেন কমন আসছে উত্তর দেওয়ার জন্য কুমিল্লা বোর্ডে ইট ইজ লং সিন্স উত্তর কি হবে? ঝটপট কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও। আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদেরকে মেনশন দিতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের সৈয়দ সাকিব আলম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকো। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।